জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বাংলা বিষয়ের বিএ অনার্স তৃতীয় বর্ষের রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ ও অলংকার কোর্সের রূপতত্ত্বের উপন্যাস ও প্রবন্ধের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা রূপতত্ত্বের উপন্যাস এবং প্রবন্ধ নিয়ে এই ক্লাসে আলোচনা করব। প্রথমে আলোচনা করব উপন্যাস নিয়ে। উপন্যাস শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। এই শব্দটিকে যদি বিশ্লেষণ করি তাহলে এর উৎপত্তি হয় এরকম: উপ যোগ নি যোগ অস যোগ অ সমান হচ্ছে উপন্যাস। উপন্যাস শব্দটি ইংরেজি নভেল শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে। ইউরোপীয় সাহিত্যে উপন্যাস শব্দের প্রতিশব্দ হচ্ছে রোমান, যার উৎপত্তি মধ্যযুগীয় কল্পকাহিনী বা রোমান্স থেকে। ইতালীয় নভেলা থেকে ইংরেজি নভেল শব্দের উদ্ভব ঘটেছে। বাংলা সাহিত্যে আমরা যদি উপন্যাসের আগমন দেখি তাহলে দেখব যে এটা এসেছে একান্তভাবে আধুনিক কালে, অর্থাৎ পাশ্চাত্য দেশগুলোতে যে অষ্টাদশ শতকে উপন্যাসের সূচনা হয়েছিল তার আদর্শ ধরেই কিন্তু বাংলা সাহিত্যে উপন্যাস সাহিত্যের বিকাশ লাভ ঘটেছে। উপন্যাস বলতে এমন এক ধরনের সাহিত্যকে বোঝায় যাতে লেখকের জীবন দর্শন ও জীবনাভূতি কোনো বাস্তব কাহিনী অবলম্বনে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয়। বাংলা উপন্যাসের আমরা যদি ক্রমধারাটা একটু বিশ্লেষণ করি তাহলে দেখব যে প্রাথমিকভাবে যারা উপন্যাসের সূচনা করেছিলেন তাদের মধ্যে দুইজনের নাম আসে প্রথমে। একজন হচ্ছেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, আরেকজন হচ্ছেন হ্যানা ক্যাথারিন ম্যালেন্স। আসলে উপন্যাস বলতে যা বোঝায় তা এই দুইজনের রচনায় তেমনভাবে আসেনি। তারপরও গদ্যে কাহিনী লেখার যে প্রচেষ্টা সেটা তাদের মাধ্যমেই সূচনা হয়েছিল। মূলত এই দুইজনের পরে আলালের ঘরে দুলালের মাধ্যমে প্যারীচাঁদ মিত্র উপন্যাসের সূচনা করেছিলেন, যদিও আলালের ঘরে দুলালকে পূর্ণভাবে উপন্যাস বলা যায় না। কারণ আলালের ঘরে দুলাল উপন্যাস রচনার মূল উদ্দেশ্য ছিল কথ্য বা চলিত ভাষাকে সাহিত্যে স্থান দান করা। তো এখন কথা হচ্ছে যে একটা উদ্দেশ্য নিয়ে প্যারীচাঁদ মিত্র এটা রচনা করেছিলেন। সেই উদ্দেশ্যে যেমন ভাষারীতির প্রয়োগ ছিল, তেমনি আর একটা প্রয়োগ ছিল সামাজিক কিছু সমস্যাকে তুলে ধরে সেই সমস্যার একটা নিজস্ব ধরনের সমাধান। তো যাই হোক, বাংলা উপন্যাসের যে আয়োজন প্যারীচাঁদ মিত্র করে গিয়েছিলেন তাতে তিনি সার্থক হতে না পারেন, কিন্তু আজকে যে বাংলা উপন্যাসের বিশাল ভুবন সেটা দাঁড়িয়ে আছে কিন্তু সেই প্যারীচাঁদ মিত্রের দেওয়া ভিত্তির ওপরেই। আমরা ভবানীচরণের উপন্যাস নববাবু বিলাস বা নববিবি বিলাসকে উপন্যাস বলতে পারি না, কারণ এখানে প্রাচীন প্রথা লঙ্ঘনকারী জীবনের শাসন শৃঙ্খলাগুলোই মূলত একটি উদ্দেশ্য নিয়ে প্রকাশিত হয়েছে। অন্যদিকে হ্যানা ক্যাথারিন ম্যালেন্সের ফুলমণি ও করুণার বিবরণ হচ্ছে উদ্দেশ্যমূলক রচনা। কেমন যে তিনি অন্যান্য ধর্মের চেয়ে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যই কিন্তু এই গ্রন্থটি রচনা করেছিলেন। এটা কতগুলো পরিবারের একত্রিত কাহিনী। দেখা যাচ্ছে যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার ফলে ফুলমণির জীবনের পরিবর্তন, সচ্ছলতা, আর ফুলমণি মাধ্যমে তিনি খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্বকে বোঝাতে চেয়েছেন। অন্যদিকে করুণা খ্রিস্ট ধর্ম গ্রহণ না করায় তার জীবনে যে করুণ রূপ নেমে এসেছিল সে বিষয়টাকেই তিনি এখানে তুলে ধরেছেন। অর্থাৎ
ফুলমণি ও করুণার বিবরণে ধর্মের শ্রেষ্ঠত্বকেই তুলে ধরা হয়েছিল। তো এভাবে আলোচনা করে আমরা যদি দেখি তাহলে দেখব যে প্রাথমিক যে প্রচেষ্টাগুলো ছিল সেই প্রচেষ্টাগুলোর মধ্যে উপন্যাস তৈরি হয়নি বটে, কিন্তু উপন্যাস তৈরির যে ভিত্তি সেটা তৈরি হয়ে গেছিল এই নববাবু বিলাস, নববিবি বিলাস কিংবা ফুলমণি ও করুণার বিবরণের মধ্য দিয়ে। এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু প্যারীচাঁদ মিত্র বা কালীপ্রসন্ন সিংহ এরা অনেকটা সুগঠিত গদ্য রচনা করেছিলেন। কাহিনীর মধ্যেও বিশেষ করে আলালের ঘরে দুলালের মধ্যে কাহিনীরও একটা এখানে ধারাবাহিকতা তৈরি হয়েছিল। তো যাই হোক, এরপরে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসাবে বিবেচনা করা হয় বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসকে। 1865 সালে দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়েছিল। এটা কাহিনী ইতিহাস আশ্রিত হলেও চরিত্র চিত্রণ, কাহিনীর বর্ণনায় সমসাময়িক সমাজের চিত্র অতি সুন্দরভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে রূপায়ণ করেছেন। এছাড়া আমরা যদি দেখি যে উপন্যাসের আখ্যান বর্ণনা, প্লট নির্মাণ, তারপরে আধুনিক উপন্যাসের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোতে বঙ্কিমচন্দ্র সিদ্ধহস্ত ছিলেন এবং সেই অভিজ্ঞতা থেকেই তিনি কিন্তু এই দুর্গেশ নন্দিনী উপন্যাসটি রচনা করেছিলেন। তিনি যে শুধুমাত্র দুর্গেশ নন্দিনী রচনা করেছিলেন তা না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট 14টি উপন্যাস রচনা করেছিলেন। এই উপন্যাসগুলো হলো দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, রাধারানী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। বঙ্কিমচন্দ্রের পরে যথার্থ ঔপন্যাসিক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা বঙ্কিমচন্দ্রের পরে পরবর্তী উপন্যাস যার মাধ্যমে বাংলা উপন্যাসের গতিপথ পরিবর্তিত হয়ে গেছিল তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এতদিন পর্যন্ত উপন্যাসের কাহিনী, আখ্যান বা ভাষার ক্ষেত্রে যে জড়তা বা কাহিনী বর্ণনার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো দেখেছিলাম সেগুলো কাটিয়ে একদম আধুনিক উপন্যাসের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম উপন্যাস বউ ঠাকুরুনীর হাটের মাধ্যমে। তিনি বাংলা উপন্যাসে নতুন করে প্রাণ সঞ্চার করেন। বিশেষ করে একটা বিষয় মনে রাখতে হবে যে বঙ্কিমচন্দ্রের সমাজ আর রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজ কিন্তু এক নয়। তো এই যে সমাজের ভিন্নতা, এই ভিন্নতার কারণে দুইজনের উপস্থাপন, বিষয় নির্বাচন সবকিছুতেই পরিবর্তন এসেছে। এর ফলে আমরা দুইজনের শ্রেষ্ঠত্বের বিষয়ে নয়, উপন্যাসের আঙ্গিক নির্মাণের ক্ষেত্রে আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আধুনিক এবং মানুষের কাছাকাছি করেই উপন্যাসগুলো সৃষ্টি করেছেন। রবীন্দ্র সমসাময়িক যারা উপন্যাস লিখেছিলেন তাদের মধ্যে আমরা যদি দেখি তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু, বলাই চাঁদ মুখোপাধ্যায় প্রমুখের নাম উল্লেখ করতে পারি। তো রবীন্দ্রনাথ ঠাকুর মোট 12টি উপন্যাস রচনা করেন। এই 12টি উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, দুই বোন, মালঞ্চ, 4 অধ্যায়। এই উপন্যাসগুলোই বিষয় বৈচিত্র্য যেমন আছে, ভাষা, আখ্যান বা বর্ণনা ভঙ্গিতেও রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিকতার পরিচয় দিয়েছেন। রবীন্দ্র সমসাময়িক যারা আর উপন্যাস রচনা করেছিলেন তাদের মধ্যে পালাবদলের তৈরি করেছিলেন বলতে গেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
শিল্পগুণ বিচারে নয়, কাহিনীর আকর্ষণ, জনপ্রিয়তার দিক দিয়ে শরৎচন্দ্র ছিলেন অদ্বিতীয়। বিশেষত শরৎচন্দ্র রবীন্দ্রনাথের পথ ধরে অগ্রসর হয়েছিলেন বটে, কিন্তু তিনি বাংলা উপন্যাসে একটা নতুন ধারা প্রবর্তন করতে পেরেছিলেন। শরৎচন্দ্রের উপন্যাস ব্যাপক জনপ্রিয় ছিল। এই জনপ্রিয়তা নানান কারণে, বিশেষ করে তার উপন্যাসের কিছু বৈশিষ্ট্যের কারণেই কিন্তু এই উপন্যাসগুলো এত জনপ্রিয়তা পেয়েছিল। দেখা যাচ্ছে যে তার উপন্যাসের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তিনি সমাজের প্রচলিত সংস্কার, কুসংস্কার এর সমালোচনা এবং সামাজিক নানান অন্যায়, অত্যাচার ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ বা এই বিষয়গুলোকে তিনি কি করেছিলেন, তুলে ধরেছিলেন। তারপরে তার উপন্যাসের সমাজ অনুমোদিত, অর্থাৎ সমাজ যেগুলো অনুমোদন করে না এই ধরনের প্রেমের বিশ্লেষণকে তিনি কি করেছিলেন, তার সাহিত্যে স্থান দিয়েছিলেন। তারপরে তিনি বাঙালি নারীকে একদম সাধারণ নারী সংসারে যেভাবে থাকে তাদের সুখ দুঃখ নানান বিষয়কে তার উপন্যাসে তিনি তুলে ধরেছিলেন। তো বিশেষ করে বড় দিদি, চন্দ্রনাথ, পরিণীতা এই সমস্ত উপন্যাসে প্রচলিত সামাজিক অত্যাচার ও উত্তোলনের বিরুদ্ধে তার প্রতিবাদ লক্ষ্য করা যায়। বিশেষ করে সমাজ নিষিদ্ধ প্রেমের কাহিনী শরৎচন্দ্রের যে উপন্যাসগুলো দেখা যায় সেগুলো হচ্ছে অরক্ষণীয়া, পল্লী সমাজ, বামুনের মেয়ে ইত্যাদি। এইসব উপন্যাসে এগুলো বিশেষ করে সমাজ নিষিদ্ধ যে প্রেম সেগুলো ফুটে উঠেছে। এরপরে পারিবারিক বিরোধ ও দ্বন্দ্ব ফুটে উঠেছে, সেগুলো হচ্ছে শ্রীকান্ত, চরিত্রহীন বা গৃহদাহ প্রভৃতি উপন্যাসে। আমরা শরৎচন্দ্রের উপন্যাসের জনপ্রিয়তার কারণে তার উপন্যাসের কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করলাম। তো তিনি বাঙালি নারী তথা সামগ্রিক মানব জীবনের কথাকে খুব হৃদয়গ্রাহী করে তুলে ধরেছিলেন। তো শরৎচন্দ্রের এই কারণে, জনপ্রিয়তার কারণে কিন্তু তাকে অপরাজেয় কথাশিল্পী হিসাবে অভিহিত করা হয়েছে। তারাশঙ্করের পরে বাংলা উপন্যাসে যিনি পালাবদল ঘটাতে সক্ষম হয়েছিলেন তিনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মূলত নিম্নমধ্য ও নিম্নমধ্য শ্রেণীর বাঙালির অন্তরে প্রবেশ করে তিনি তাদের কথাকেই উপন্যাসে তুলে ধরেছিলেন। বীরভূমের লাল মাটি যে মানুষ, তাদের জীবন এবং কর্মকেই তিনি কি করেছিলেন, বাংলা সাহিত্যে খুব সাবলীলভাবে তুলে ধরেছিলেন। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বেড়ে উঠেছিলেন জমিদার পরিবারে। তো সামন্ততন্ত্র আর জমিদারিত্ব এ সমস্ত বিরোধ তিনি খুব কাছ থেকে দেখেছেন এবং সেগুলোকেই অত্যন্ত সফলভাবে তিনি উপন্যাসে রূপদান করেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস যেগুলো, সেটা হচ্ছে গণদেবতা, পঞ্চগ্রাম, তারপরে হচ্ছে মনন্তর ইত্যাদি। এই সমস্ত উপন্যাসে তিনি একদম গ্রাম বাংলার সাধারণ মানুষের কথাকে অত্যন্ত সফলভাবে তুলে ধরেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এরা মূলত মানে বাংলা উপন্যাসের যে ধারা সেই ধারাটাকে আরো সমৃদ্ধ করেছেন। বিশেষ করে বিভূতিভূষণের পথের পাঁচালী যে বিখ্যাত উপন্যাস, এই উপন্যাস বাংলা সাহিত্যের বিশেষ করে বাঁকটাকে দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। পথের পাঁচালী ওপর তৈরি সিনেমায় কিন্তু অস্কার লাভ করেছিল, যার পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। তো আমরা দেখি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, অপরাজিতা, তারপরে অশনি সংকেত, ইছামতি এসব উপন্যাস বাংলা উপন্যাসের মূল্যবান সম্পদ। এছাড়া সাধারণ শ্রমজীবী ও নিম্ন শ্রেণীর মানুষের জীবন কথা নিয়ে উপন্যাস রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে
পদ্মাকেন্দ্রিক জেলে জীবনকে অত্যন্ত সার্থকভাবে তুলে ধরা হয়েছে। তো পদ্মা নদীর মাঝি ছাড়াও মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা, চতুষ্কোণ ইত্যাদি উপন্যাস রচনা করেন। তো এসব উপন্যাসের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় একটা নতুন ধারা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। বুদ্ধদেব বসু, অচিন্ত্য কুমার সেনগুপ্ত প্রমুখ এরা বাংলা উপন্যাসকে পরবর্তীকালে সমৃদ্ধ করেছেন। তাদের উপন্যাস একদিকে যেমন বিষয় বৈচিত্র্যের দিক দিয়ে নতুন, তেমনি নতুন ধারারও সৃষ্টি করেছিল। 1947 সালের পরে যখন দেশ বিভাগ হয়, তখন নানা কারণে বাংলা উপন্যাসে পালাবদল ঘটে। দেশভাগ মনন্তর সাথে সাথে দেশভাগের সাথে সাথে দেখা যায় যে অনেক কিছুই ভাগ হয়ে যায়। তো সেই সময়ের সেই যুগের মানুষের মধ্যে যে অস্থিরতা, সেই দোলাচলতা অথবা দেশভাগের কারণে মানুষ যে বাস্তুভিটা থেকে উচ্ছেদ হচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে মানুষ চলে যাচ্ছে, নানান কারণে মানুষের মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়। অনেক ঔপন্যাসিক সেই সমস্ত বিষয়গুলোকে তাদের উপন্যাসে স্থান দিয়েছিলেন। উপন্যাসের উপাদান, উপন্যাসের উপাদান হচ্ছে 6টি। সেই উপাদান 6টি হচ্ছে কি কি? প্লট, চরিত্র, সংলাপ, পরিবেশ বর্ণনা, স্টাইল বা রচনা শৈলী এবং লেখকের জীবন দর্শন। তো আমরা এগুলো আলোচনার পূর্বে আমরা কতগুলো বিষয় আর একটু আলোচনা করি। আমরা উপন্যাসের ধারাগুলো দেখলাম, ধারাবাহিকভাবে আলোচনা করলাম, বিভিন্ন উপন্যাসিক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। আমরা উপন্যাস সম্পর্কে শুধু সংজ্ঞাটুকু জেনেছি, উপন্যাস সম্পর্কে আর কে কি বলেছেন সেই সব বিষয়গুলো আমরা একটু আলোচনা করে দেখি। বিশেষ করে আধুনিক মার্ক্সবাদী সাহিত্যিক রাল্ফ হবস বলেছেন যে উপন্যাস হলো মানুষের জীবনের গদ্য। উপন্যাস হলো মানুষকে সম্পূর্ণভাবে গ্রহণ করার ও তাকে অভিব্যক্তি দেওয়ার প্রথম নান্দনিক প্রচেষ্টা। এছাড়া শ্রীশচন্দ্র দাস তার সাহিত্য সন্দর্শন গ্রন্থে বলেছেন, গ্রন্থাগারের ব্যক্তিগত জীবনাভূতি বা জীবন দর্শন কোনো বাস্তব কাহিনী অবলম্বন করিয়া যে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয় তাকে উপন্যাস কহে, তাহাকে উপন্যাস কহে। তাহলে এখানে তিনি যেই বিষয়টা বর্ণনা করেছেন তার সাথে জীবন দর্শন এবং জীবনাভূতি এই দুইটা বিষয় যখন কোনো বাস্তব কাহিনী অবলম্বনে বর্ণিত হবে তখনই তাকে বলা হবে উপন্যাস। অধ্যাপক কবির চৌধুরীর মতে বড় আকারের গদ্যে রচিত কথা সাহিত্য এই সাধারণ গুণটি থাকলেই বর্তমানে বিভিন্ন ধরনের রচনাকে নভেল নামে অভিহিত করা যায়। অর্থাৎ বড় আকারের গদ্যে রচিত কথা সাহিত্য, অর্থাৎ উপন্যাসের আকারটা কিন্তু এখানে বড় হবে। যদি বড় হয় এবং সেখানে যদি কাহিনী থাকে, গল্প থাকে, তাহলে সেই ধরনের সাহিত্যকে আমরা এই উপন্যাস বলে অভিহিত করতে পারবো। উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। আধুনিক যুগের সৃষ্টি হওয়ার কারণে ঔপন্যাসিকের প্রধান কর্তব্য হচ্ছে উপন্যাসের কাহিনীকে সরল ও প্রাঞ্জলভাবে পাঠকের সামনে উপস্থাপন করা। গল্প বলাটা যত সহজ হবে, ভঙ্গিটি যত সহজ হবে, সেটাকে পাঠক তত বেশি সহজে গ্রহণ করবেন। তো উপন্যাসের গঠন কৌশল প্রসঙ্গে আমরা উপন্যাসের 6টি উপাদানের কথা বলেছি। সে 6টি উপাদান আমরা এখন একটু বিশ্লেষণ করে দেখব। সেই উপাদানগুলো হচ্ছে কি কি? প্লট, চরিত্র, সংলাপ, পরিবেশ বর্ণনা, স্টাইল বা রচনা শৈলী এবং লেখকের জীবন দর্শন। প্রথমে আমরা প্লট নিয়ে আলোচনা করব। প্লট কি? আসলে উপন্যাসের প্লট হচ্ছে কর্ম, অর্থাৎ অ্যাকশন। অ্যাকশনটা কেমন? ঘটনা বিন্যাসে আদি, মধ্য, অন্ত এই 3 ধরনের ঐক্য থাকবে। অ্যারিস্টটলের যে ধারণা উপন্যাস সম্পর্কে ছিল, 19বিংশ শতাব্দীর শেষার্ধ পর্যন্ত উপন্যাসে সেই সব বিষয়গুলোকে অনেক ঔপন্যাসিক গ্রহণ করেছিলেন। পরবর্তীতে আমরা দেখছি যে উপন্যাসের ক্ষেত্রে আধুনিক সময়ে আধুনিকভাবে তার গঠন
তার প্লট নির্বাচিত হচ্ছে। তো আমরা দেখি যে উপন্যাসের প্লট হচ্ছে কর্ম বা গঠনাবলীর বিন্যাস, উপন্যাসের চরিত্র, তাদের কথোপকথন, জীবনাভূতি, জীবন দর্শন প্রভৃতির সুশৃঙ্খল বিন্যাসই হচ্ছে প্লট। তাহলে উপন্যাসের সফলতা নির্ভর করে কিন্তু এগুলোর উপর নির্ভর করে। কাহিনী যদি দুর্বল হয়, চরিত্র চিত্রণ যদি সঠিকভাবে না হয়, তাদের কথোপকথন বা সংলাপ, অথবা জীবন দর্শন যদি সঠিকভাবে না চিত্রিত হয়, তাহলে প্লট সঠিক হতে পারবে না, উপন্যাসও সফল হতে পারবে না। চরিত্র। ঔপন্যাসিক বাস্তব জ্ঞান ও কল্পনা মিশিয়ে চরিত্র সৃষ্টির মাধ্যমে উপন্যাসের কাহিনীকে এগিয়ে নেন। আসলে উপন্যাসের কাহিনী এগিয়ে যায় কিন্তু চরিত্রগুলোর মধ্যে মিথস্ক্রিয়ার মাধ্যমে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে উপন্যাসের মধ্যে চরিত্রের গুলোর কিন্তু যে অঙ্গগুলো আছে সেগুলোর মধ্যে চরিত্রের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। চরিত্র সম্পর্কে প্রধান কথা হচ্ছে যে ঘটনা এবং চরিত্র পরস্পর নিরপেক্ষ নয়। এই দুইটা জিনিস হচ্ছে কি, ঘটনা এবং চরিত্র নিরপেক্ষ নয়, এই দুইটা পারস্পরিকভাবে জড়িত, অর্থাৎ একটি অন্যটির সাথে কি জড়িয়ে থাকে। বিভিন্ন বিভিন্ন ঘটনার সংস্পর্শে চরিত্রগুলো কি হয়, সক্রিয় হয়ে ওঠে এবং সেই অনুযায়ী তারা কি করে, আচরণ করে। তো আমরা দেখব বা দেখি যে ঔপন্যাসিক যিনি উপন্যাস রচনা করেন তিনি দেশ, কাল, রুচি, আচার ব্যবহার, রীতিনীতি ইত্যাদির মাধ্যমে চরিত্রগুলোকে রূপায়িত করেন এবং এই চরিত্রগুলোর সার্থক রূপায়ণের ওপরেই উপন্যাসের সার্থকতা অনেকাংশে নির্ভর করে। সংলাপ। সংলাপ উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সহজ ও সাবলীল ভঙ্গিতে লেখক উপন্যাসের কাহিনী পাঠকের সামনে তুলে ধরেন। এক্ষেত্রে লেখক নিজে বর্ণনা না দিয়ে চরিত্রের সংলাপের মাধ্যমে কাহিনী উন্মোচন করবেন। আসলে হয় কি যে লেখকের যে ভাবনা, যে চিন্তা বা লেখক যে বিষয়টা বর্ণনা করতে চান সেটা কিন্তু লেখক চরিত্রের মধ্য দিয়ে করেন। আর এই যে চরিত্রের মধ্য দিয়ে করছেন, এই চরিত্রগুলো কিন্তু সরাসরি থাকছে না, চরিত্রর মুখ দিয়ে অর্থাৎ সংলাপ দিয়ে তিনি কি করছেন, কাহিনীগুলোকে বর্ণনা করছেন। তো ভাষা যে কোনো উপন্যাসের মানে একটা গুরুত্বপূর্ণ উপাদান। উপযুক্ত ভাষা বিন্যাসের মাধ্যমে কিন্তু উপন্যাস সফল হয়ে ওঠে। আমরা যদি খেয়াল করি যে ভাষা যদি যথাযথ না হয় তাহলে এটা পাঠকের জন্য ক্লান্তিকর হয়ে ওঠে। অনেক উপন্যাসিক বিশেষ কোনো স্থান বা এলাকার বা অঞ্চলের ভাষারীতিকে কি করেন, উপন্যাসে ভাষা নির্বাচন করেন। তো এটা হচ্ছে সেই লেখকের স্টাইল, এটা কখনো সফল হয় আবার অনেক সময় সফল নাও হতে পারে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আসলে সার্থক উপন্যাসের জন্য চরিত্রের সংলাপ বা ভাষা খুবই গুরুত্বপূর্ণ। এটা লেখক যত সার্থকভাবে ব্যবহার করতে পারবেন উপন্যাস তত বেশি সফল হবে। পরিবেশ বর্ণনা। উপন্যাসের কাহিনী বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা খেয়াল করি যে পরিবেশ বর্ণনা অর্থাৎ আমরা যখন একটা কাহিনী শুনবো তখন সে কাহিনীটার পরিবেশ তৈরি করতে হবে। আমরা যদি ভূতের গল্প শুনতে চাই তাহলে সেই রকম পরিবেশ তৈরি করতে হবে, সেই রকম ভাবে পরিবেশের বর্ণনা দিতে হবে। বিশেষ করে আমরা কপালকুণ্ডলা উপন্যাসে দেখেছি যে বনের যে বর্ণনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছেন, সেখানকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন সেটা কাহিনীর সাথে একদম মিলে গেছে। তো যদি এভাবে মিলিয়ে বর্ণনা করা না যায় তাহলে কিন্তু উপন্যাস সার্থক হবে না। তো উপন্যাসিক তার বাস্তব প্রয়োজনেই কি করেন, পরিবেশ সৃষ্টি করেন, তারপরে সমাজের চরিত্র, ঘটনা, উপাদান এগুলোই নিয়ে একটি উপন্যাসের কি হয়, জীবনচিত্র গড়ে ওঠে। এবং এই এই কারণেই পরিবেশ হচ্ছে উপন্যাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্টাইল বা রচনা শৈলী। ভাষা বা রচনারীতির কারণেই সাহিত্যের অন্যান্য শাখা থেকে উপন্যাস হচ্ছে আলাদা। সহজ, সরল ও সাবলীল ভাষার গুণেই লেখক
পাঠকের কল্পনা শক্তিকে উদ্বুদ্ধ করতে পারেন। উপন্যাস রচনার ক্ষেত্রে ভাষা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্যের লেখক আর পাঠকের যে সেতুবন্ধন, সেই সেতুবন্ধনটা তৈরি হয় এই ভাষার মাধ্যমে। তো সেতু যদি নড়বড়ে হয়, তাহলে সেই সেতু দিয়ে মানুষ কিন্তু পারাপার হতে পারে না। অর্থাৎ সেতুতে মানুষ ভয় পায়, মানুষের সম্পর্ক তৈরি হয় না। সেই রকমই ভাষাও হচ্ছে সেতুর মতো। ভাষা নড়বড়ে হলে সেই সাহিত্য মানুষের কাছে বা সেই উপন্যাস মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এবার আমরা আলোচনা করব লেখকের জীবন দর্শন নিয়ে। লেখকের জীবন দর্শন কি? অর্থাৎ লেখক যা ভাবেন, যা চিন্তা করেন, সেই সমস্ত বিষয়ই হচ্ছে লেখকের জীবন দর্শন। মানব জীবন সংক্রান্ত যে সত্যের উদ্ঘাটন উপন্যাসের মধ্য দিয়ে পরিস্ফুট হয়, তাই লেখকের জীবন দর্শন। আমরা একটি উপন্যাসের মধ্যে একই সঙ্গে জীবনের চিত্র ও জীবনের দর্শন, এই দুটোকেই খুঁজি। তাই সার্থক উপন্যাস পাঠ করলে পাঠক কি হবে? মানব জীবন সংক্রান্ত কোনো সত্যকে গভীরভাবে উপলব্ধি করতে। এবার আমরা উপন্যাসের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। উপন্যাসকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়, যেমন ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, আঞ্চলিক, রাজনৈতিক, কাব্যধর্মী, আত্মজীবনীমূলক, উদ্দেশ্যমূলক, মনস্তত্ত্বমূলক, গোয়েন্দা বা ডিটেকটিভ, ব্যঙ্গাত্মক, চেতনা প্রবাহমূলক, বিজ্ঞান নির্ভর, পত্রোপন্যাস, গথিক বা লোমহর্ষক, ভ্রমণ উপন্যাস। আমরা এবার উপন্যাসের এই শ্রেণীবিভাগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস কাকে বলে? ইতিহাস বা ইতিহাসের কাহিনী, চরিত্র ও ঘটনাকে নিয়ে রচিত উপন্যাসকেই বলা হয় ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস এবং ইতিহাসের মধ্যে পার্থক্য আছে। ঐতিহাসিক অর্থাৎ যিনি ইতিহাস রচনা করেন, তিনি তার দায়বদ্ধতা থেকেই কিন্তু ইতিহাসের সত্য এবং খুঁটিনাটি থেকে কখনো সরে যেতে পারেন না। তিনি সত্যটাকে কি করেন? অনুসন্ধান করেন। সত্য প্রতিষ্ঠাই হচ্ছে তার মুখ্য উদ্দেশ্য। অন্যদিকে ইতিহাসের ব্যাপক ও বিস্তৃত পটভূমি থেকে ঔপন্যাসিক কি করেন? একটা নির্দিষ্ট অংশ তিনি গ্রহণ করেন এবং সেই অংশটার ওপরেই কাহিনী নির্মাণ করে তিনি উপন্যাস রচনা করেন। বাংলা সাহিত্যে উপন্যাসের সূচনা লগ্ন থেকেই ঐতিহাসিক উপন্যাস রচিত হয়ে আসছে। প্রথম ঐতিহাসিক উপন্যাস রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাসের নাম হচ্ছে রাজসিংহ, যা ছিল একটি পূর্ণাঙ্গ ও যথার্থ ঐতিহাসিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের পরে রমেশচন্দ্র দত্তের বঙ্গবিজেতা, হরপ্রসাদ শাস্ত্রীর কাঞ্চনমালা, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুমি সন্ধ্যার মেঘ, সত্যেন সেনের আলবেরুনি, আবু জাফর শামসুদ্দিনের ভাওয়ালগড়ের উপাখ্যান, শামসুদ্দিন আবুল কালামের আলমনগরের উপকথা প্রভৃতি হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। এবার আমরা আলোচনা করব সামাজিক উপন্যাস নিয়ে। সামাজিক উপন্যাসে স্বাভাবিকভাবেই নাম থেকেই বোঝা যাচ্ছে সেখানে সমাজের কথা, সমাজের মানুষ এবং পরিবেশের কথাই সেখানে বর্ণিত হবে। সামাজিক উপন্যাসিক অর্থাৎ যিনি সমাজ নিয়ে উপন্যাস রচনা করেন, তিনি কি করেন? তার সমসাময়িক জীবনের নানা সমস্যা, সংস্কার ইত্যাদি উপন্যাসের মধ্যে তুলে ধরেন।
তিনি সেই জীবন বা সেখানকার সংস্কৃতি সম্পর্কে পূর্ণভাবে অবহিত থাকেন। তো সমাজের মানুষের সুখ দুঃখ হাসি কান্না, তাদের আবেগ, তাদের অনুভূতি, তারপরে হচ্ছে তখনকার মানুষের জীবনচক্র, তখনকার রাষ্ট্রীয় অবস্থা, সামাজিক রাজনৈতিক সংস্কৃতি, ধর্মীয় নীতিবোধ প্রভৃতি সমস্ত বিষয়ই সামাজিক উপন্যাসে উঠে আসে। আমরা যদি সামাজিক উপন্যাসের দিকে খেয়াল করি, দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ, গৃহদাহ, শওকত ওসমানের জননী, শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক ইত্যাদি হচ্ছে সামাজিক উপন্যাসের উদাহরণ। এবার আলোচনা করব আঞ্চলিক উপন্যাস নিয়ে। আঞ্চলিক উপন্যাস একটা অঞ্চলের বা নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট বৃত্তি বা শ্রেণী পেশার মানুষের জীবন কাহিনী নিয়ে রচিত হয়। কোনো বিশেষ অঞ্চলের মানুষের জীবনযাপন পদ্ধতি, সামাজিক রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ইত্যাদি বৈশিষ্ট্য আঞ্চলিক উপন্যাসে স্থান পায়। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে এই জাতীয় উপন্যাসের বৈশিষ্ট্য হইল অপরিচয়ের রহস্যমণ্ডিত সুদূর ভৌগোলিক ব্যবধানে অবস্থিত কোনো অঞ্চলের বিশিষ্ট জনপ্রকৃতি, সামাজিক রীতিনীতি ও ধর্মবিশ্বাস সংস্কারের ব্যাপক চিত্রাঙ্কন, অথবা কোনো বিশেষ ধরনের বৃত্তিজীবী গোষ্ঠীর বিশিষ্ট জীবনবোধের পরিস্ফুটন। আমরা যদি দেখি আঞ্চলিক উপন্যাস, তাহলে দেখব যে মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি, অদ্বৈতমল্ল বর্মণের তিতাস একটি নদীর নাম, শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা, মহেশ্বতা দেবীর অগ্নিগর্ভ ইত্যাদি এই উপন্যাসগুলো হচ্ছে বাংলা সাহিত্যের বিখ্যাত আঞ্চলিক উপন্যাস। রাজনৈতিক উপন্যাস। রাজনৈতিক উপন্যাসে অবশ্যই রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক বিষয় নিয়ে রচিত হয়। তো রাজনৈতিক উপন্যাসের অস্তিত্ব কিন্তু শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মানতে চাননি। তিনি বলছেন যে যে সমস্ত উপন্যাস রাজনৈতিক বলে আমরা বাংলা সাহিত্য গ্রহণ করি, যেমন বঙ্কিমচন্দ্রের আনন্দমাঠ বা রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায়, শরৎচন্দ্রের পথের দাবি, এ সমস্ত উপন্যাসে বিশেষ করে রাজনীতির বিষয় স্থান লাভ করেছে। তাই শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় যদিও অস্তিত্ব স্বীকার করেননি, কিন্তু এসব উপন্যাসে রাজনৈতিক বিষয় উঠে আসার কারণে বাংলা সাহিত্যে এসব উপন্যাসগুলো রাজনৈতিক উপন্যাস হিসাবে স্বীকৃতি লাভ করেছে। কাব্যধর্মী উপন্যাস। কাব্যের আস্বাদধর্মী ও কাব্যের বৈশিষ্ট্যপূর্ণ উপন্যাসকে বলা হয় কাব্যধর্মী উপন্যাস। এ ধরনের উপন্যাসে একজন নিস্তরঙ্গ বা ব্যক্তির নির্জনতার ব্যঞ্জনা বা জীবনদ্বন্দ্বের প্রতিচ্ছবিকে লেখক ফুটিয়ে তোলেন। কোনো কাহিনী বা ঘটনা চরিত্র বর্ণনায় কাব্যধর্মী উপন্যাস রচয়িতা ভাষার গভীরে প্রবেশ করেন এবং একটা মায়া সৃষ্টিতে সচেষ্ট হন। আমরা যদি কাব্যধর্মী উপন্যাস দেখি, তাহলে দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, বুদ্ধদেব বসুর তিথিডোর, একদা তুমি প্রিয়ে, এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কাব্যধর্মী উপন্যাস। এরপরে আসে আত্মজীবনীমূলক উপন্যাস। অর্থাৎ আত্মজীবনীমূলক উপন্যাস আমরা সেগুলোকেই বলবো যেখানে লেখকের নিজের জীবনের কথা বর্ণিত হবে। অর্থাৎ নিজের জীবনে ঘটে যাওয়া কাহিনী যখন তিনি উপন্যাসের মধ্যে গল্প আকারে তুলে ধরবেন, তখনই তাকে বলা হবে আত্মজীবনীমূলক উপন্যাস। উপন্যাসের নিজের জীবনীতে তার নিজের কথা ব্যক্ত করেন। এই শ্রেণীর উপন্যাসে লেখক তার হারানো দিনের অভিজ্ঞতা, স্মৃতি রোমন্থন করে কি করেন, পাঠকের সামনে তুলে ধরেন।
বাংলা সাহিত্যে যদি আমরা আত্মজীবনীমূলক বিখ্যাত উপন্যাসগুলো দেখি, তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত চতুর্থ খণ্ড আর 4 খণ্ডে যে শ্রীকান্ত রচিত হয়েছে, এটা পুরোটাকে আমরা বলতে পারবো আত্মজীবনীমূলক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বা সত্যেন সেনের রুদ্ধদ্বার মুক্তপ্রাণ ইত্যাদি হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস। এরপরে আসে উদ্দেশ্যমূলক উপন্যাস। উদ্দেশ্যমূলক উপন্যাস হচ্ছে সমাজের কোনো সমস্যা বা মতবাদ বিষয়ে উদ্দেশ্যমূলকভাবে লেখক যখন কোনো উপন্যাস রচনা করেন, তখন তাকে বলা হয় উদ্দেশ্যমূলক রচনা। আমরা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি এবং ইসমাইল হোসেন সিরাজীর রায়নন্দিনী, এই উপন্যাসগুলোকে উদ্দেশ্যমূলক উপন্যাস হিসাবে অভিহিত করতে পারি। এরপরে মনস্তত্ত্বমূলক উপন্যাস। এ ধরনের উপন্যাসের লেখক বাইরের পরিবেশ নয় বা কাহিনীর বর্ণনা নয়, তিনি ব্যস্ত থাকেন চরিত্রের মন মানসিকতা, চরিত্রের অন্তর্নিহিত দিককে উন্মোচনে। বিশেষ করে ঔপন্যাসিক সমাজ বিশ্লেষণে মনোযোগী হন না, বরং সেই সমাজ বিশ্লেষণে মনোযোগী না হয়ে তিনি কি করেন, চরিত্রের ভেতরের কথা বর্ণনায় বেশি আত্মনিয়োগ করেন। তাহলে সমাজ, পারিপার্শ্বিক বা সমাজের মানুষ, রাষ্ট্র আর সবকিছু বাদ দিয়ে লেখক যখন উপন্যাসের চরিত্রের ভেতরের কথা বর্ণনায় বেশি মনোযোগী হয়ে উঠবেন, তখন সেসব উপন্যাসকে বলা হবে মনস্তত্ত্বমূলক উপন্যাস। আমরা এই ধরনের উপন্যাসের মধ্যে যদি দেখি, তাহলে দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বাংলা সাহিত্যের অন্যতম মনস্তত্ত্বমূলক উপন্যাস। এরপরে আসে গোয়েন্দা বা ডিটেকটিভ উপন্যাস। গোয়েন্দা বা ডিটেকটিভ হচ্ছে কি, কোনগুলা যে বিশেষ করে কোনো অপরাধ যখন ঘটে, সেই অপরাধ ঘটার পরে তার জন্য যে তদন্ত হয় এবং তদন্ত করে যখন অপরাধীকে শাস্তি দিতে পারে, তখনই সেই ধরনের ঘটনাকে আমরা ডিটেকটিভ বলি। তো অপরাধমূলক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে গোয়েন্দা চরিত্র সৃষ্টি করে এ ধরনের উপন্যাস রচনা করা হয়। এ ধরনের উপন্যাসে কোনো অপরাধীকে শনাক্তকরণ এবং ধরার কৌশল ও কৃতিত্বের কাহিনী এখানে প্রধানভাবে ফুটে ওঠে। গোয়েন্দা উপন্যাসে বাস্তব জীবনের সত্যাসত্য যত না থাকে, তার চেয়ে অনেক বেশি থাকে লোমহর্ষক এবং অদ্ভুত কাহিনী আর রহস্য ঘেরা ঘটনা। আমরা বাংলা সাহিত্যে যদি ডিটেকটিভ উপন্যাসের কথা বলি, তাহলে দেখব যে একসময় এটা খুব জনপ্রিয়তা লাভ করেছিল এবং অনেক লেখকই ডিটেকটিভ বা গোয়েন্দা উপন্যাস লিখে গেছেন। এদের মধ্যে আমরা যদি দেখি, তাহলে সত্যজিৎ রায়ের ফেলুদা, সুনীল গঙ্গোপাধ্যায়ের পাপী, দাগী, নিহার রঞ্জন গুপ্তের কালো ভ্রমর ইত্যাদি বাংলা সাহিত্যের বিখ্যাত ডিটেকটিভ উপন্যাস। এরপরে ব্যঙ্গাত্মক উপন্যাস। ঔপন্যাসিক সামাজিক কোনো সমস্যাকে বিদ্রূপ কটাক্ষ করে হাস্যরসের মাধ্যমে সমস্যার মূলের দিকে বিদ্রূপাত্মকভাবে কি করেন, লেখক ইঙ্গিত করেন। তো এরকম মানে হাস্যরসের মাধ্যমে যখন সমস্যার মূলের দিকে ইঙ্গিত করবেন, তখন এই ধরনের উপন্যাসকে বলা হবে ব্যঙ্গাত্মক উপন্যাস। তো লেখক কি করেন, এর সমাজ, প্রতিবেশ, পরিবেশ, নানান অসঙ্গতিকে তিনি তুলে ধরেন এবং তীব্র ব্যঙ্গ ও হাস্যরসের মাধ্যমে সেগুলো উপন্যাসে বর্ণনা করেন। সৈয়দ মুজতবা আলী, রাজশেখর বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রমথ চৌধুরী প্রমুখ বাংলা সাহিত্যে ব্যঙ্গাত্মক উপন্যাস রচনা করেছেন। এরপরে চেতনা প্রবাহমূলক উপন্যাস। এ ধরনের উপন্যাসে লেখক কাহিনী বর্ণনার চেয়ে চেতনার ভেতরের প্রবাহ বর্ণনায় বেশি গুরুত্ব দেন।
মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয়ের বিশ্লেষণ থাকার কারণে এই ধরনের উপন্যাসের কাহিনী ধীর হয়ে পড়ে, শ্লথ হয়ে পড়ে। বাংলা সাহিত্যে চেতনা প্রবাহের বিষয়ে মানে সার্থক চেতনা প্রবাহ রীতির প্রয়োগ ঘটান সৈয়দ ওয়ালিউল্লাহ তার কাঁদো নদী কাঁদো উপন্যাসে। এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে আংশিকভাবে চেতনা প্রবাহের প্রয়োগ দেখা যায়। এরপরে বিজ্ঞান নির্ভর উপন্যাস। বিজ্ঞান নির্ভর উপন্যাস, বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। আমরা যতই সামাজিক, আর্থিক, রাজনৈতিক বা মানুষের জীবনের উপরে যতই উপন্যাস লেখা হোক, যেহেতু বিজ্ঞান মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, তাই বিজ্ঞানকে অস্বীকার করার উপায় নেই। তো এরকম বিজ্ঞান বিষয়ক কাহিনী নিয়ে বা বিজ্ঞানের কোনো সত্যকে অবলম্বন করে ভবিষ্যতের পৃথিবী সম্পর্কে কল্পনামূলক যে উপন্যাস রচনা করা হয় তাকেই বলা হয় বিজ্ঞান নির্ভর উপন্যাস। বাংলাদেশের মোহাম্মদ জাফর ইকবাল অনেক সায়েন্স ফিকশন রচনা করেছেন। এরপরে আসে পত্রোপন্যাস। পত্রোপন্যাস, পত্র উপন্যাস, অর্থাৎ পত্রের মাধ্যমে, চিঠির মাধ্যমে যে উপন্যাস বর্ণিত হয় তাকে বলা হয় পত্রোপন্যাস। এ ধরনের উপন্যাসে চরিত্র কি করে? কথা বলে মুখ দিয়ে নয়, মুখে নয়, চিঠিপত্র দিয়ে। পাঠক সেই চিঠির মাধ্যমে কি করেন? সেই কাহিনীটা এবং তখনকার সমাজ, সমকাল, সমাজ, পরিবেশ, জীবন সম্পর্কে জানতে পারেন। তো আমরা এ ধরনের উপন্যাসে দেখতে পাই যে কাহিনী, চরিত্র সবকিছুই চিঠির মাধ্যমে বর্ণিত হয়। কাজী নজরুল ইসলামের বাঁধনহারা, বুদ্ধদেব গুহর সবিনয় নিবেদন, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ক্রঞ্চ মিথুন প্রভৃতি বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য পত্রোপন্যাস। গথিক বা লোমহর্ষক উপন্যাস। গথ জার্মানির একটি উপজাতি বিশেষ, যাদের ঘনিষ্ঠতা ছিল বা তারা অনেকটা বর্বর ছিল। তো যাই হোক, আস্তে আস্তে যখন সভ্যতার বিকাশ ঘটেছে, তখন আস্তে আস্তে তারাও এই সভ্যতার সাথে একত্রিত হয়ে গেছে। বিশেষত অতিলৌকিক ও ভীতিপ্রদ পরিবেশ সৃষ্টি করে পাঠককে রোমাঞ্চিত করে বা পাঠকের মনকে রোমাঞ্চিত করে যে উপন্যাস, তাকেই বলা হয় গথিক বা লোমহর্ষক উপন্যাস। আমরা বাংলা সাহিত্যে বিভিন্ন, বিশেষ করে প্রমথনাথ বিশির লালকোল্লা, আশুতোষ মুখোপাধ্যায়ের কালো তুমি আলিয়া প্রভৃতি গথিক শ্রেণীর উপন্যাস। এরপরে আসে ভ্রমণ উপন্যাস। ভ্রমণ উপন্যাস হচ্ছে লেখকের ভ্রমণের অভিজ্ঞতা, অর্থাৎ লেখক কোনো জায়গায় হয়তো ভ্রমণ করেছেন, সেটা কোনো স্থান হতে পারে, দর্শনীয় স্থান হতে পারে, ঐতিহাসিক স্থান হতে পারে। সেখানে ভ্রমণ করার পর সেখানকার পরিবেশ, সংস্কৃতি, মানুষ ইত্যাদিকে অবলম্বন করে যখন তিনি লেখক কোনো উপন্যাস রচনা করেন, তখন তাকে বলা হয় ভ্রমণ উপন্যাস। আমরা দেখি মোহাম্মদ আব্দুল হাইয়ের বিলেতে ৭৫০ দিন বা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালামো ইত্যাদি বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য ভ্রমণ উপন্যাস। এরপরে আসি প্রবন্ধ। প্রবন্ধ কাকে বলে বা প্রবন্ধ কি? প্রবন্ধ সম্পর্কে বলা যায় যে কোনো বিষয়বস্তু অবলম্বনে রচিত লেখকের বুদ্ধিবৃত্তিমূলক গদ্যরীতির সাহিত্য সৃষ্টিকে প্রবন্ধ বলে। এর সমার্থক শব্দ, অর্থাৎ প্রবন্ধ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সংগ্রহ, রচনা, সন্দর্ভ ইত্যাদি। প্রবন্ধের বিষয়বস্তু শৈল্পিক, কাল্পনিক, জীবনমুখী, ঐতিহাসিক কিংবা আত্মজীবনীমূলক হয়ে থাকে। বাংলা সাহিত্যে প্রবন্ধের উৎপত্তি হয়েছে গদ্যের প্রচলনের ফলে, ঊনবিংশ শতাব্দীতে ইংরেজি সাহিত্যের সান্নিধ্যে। তো প্রবন্ধের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে প্রখ্যাত সমালোচক শ্রীশচন্দ্র দাস বলেন যে
কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করিয়া লেখক কোনো বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতন নতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন তাহাকে প্রবন্ধ বলা হয়। তো প্রবন্ধের সাথে চিন্তা এবং মননশীলতা এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যদি চিন্তা এবং মননশীলতা যথাযথভাবে না প্রয়োগ করা হয় তাহলে প্রবন্ধ হতে পারবে না। তো প্রবন্ধকার কোনো তত্ত্ব বা তথ্যকে পাঠকের সামনে উপস্থাপন করেন, সেটা তার চিন্তা, মনন এবং বক্তব্যের মাধ্যমে। এটা যত যুক্তিনিষ্ঠ হবে, বস্তুনিষ্ঠ হবে, পাঠকের কাছে সেটা তত বেশি গ্রহণীয় হবে। প্রবন্ধকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মন্ময় প্রবন্ধ, আর আরেকটা যাকে আমরা ব্যক্তিনিষ্ঠ বলি, আর আরেকটা হচ্ছে তন্ময় প্রবন্ধ। মন্ময় প্রবন্ধ কি? মন্ময় প্রবন্ধে লেখকের ব্যক্তি হৃদয় প্রাধান্য পায়, অর্থাৎ যে ধরনের প্রবন্ধে লেখকের ব্যক্তি সত্তার প্রকাশ ঘটে তাকে ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধ বলে। এ ধরনের প্রবন্ধের বৈশিষ্ট্য হচ্ছে কি, এখানে ব্যক্তি হৃদয়ই প্রাধান্য পায়। আর মন্ময় প্রবন্ধ চিন্তা প্রধান নয়, এটা হচ্ছে ভাব প্রধান। লেখক পাঠকের সাথে একাত্ম হয়ে আপনজনের মতো কি করে তার নিজের মনের কথাটিকে প্রকাশ করেন, বলে যান। এরপরে আমরা দেখি যে জ্ঞানের বিষয়কে লঘু কল্পনা প্রদীপ্ত করে উপস্থাপন করা হয়। লেখক এ শ্রেণীর প্রবন্ধে আত্মপ্রচার না করে কি করেন, আত্মনিবেদন করেন। কার কাছে? পাঠকের কাছে। এরপরে আসে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ। যে প্রবন্ধে বিষয়বস্তুর প্রাধান্য থাকে তাকেই বলা হয় তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ। লেখকের পাণ্ডিত্য, জ্ঞানের গভীরতা ইত্যাদি এখানে ভালোভাবে প্রকাশ পায়। বস্তুনিষ্ঠ প্রবন্ধকেই মূলত মানে প্রবন্ধ বলে বিবেচনা করা হয়। তো বস্তুনিষ্ঠ প্রবন্ধের কিছু বৈশিষ্ট্য দেখি। যুক্তিনিষ্ঠা বা ভাবনার ধারাবাহিক শৃঙ্খলা থাকে। তত্ত্ব ও তথ্যের যৌক্তিক প্রাধান্য এখানে থাকতে হবে। ব্যক্তিগত আবেগ অনুভূতির পরিবর্তে মননের গুরুত্ব এখানে বেশি পাবে। তো আমরা প্রবন্ধ সম্পর্কে আলোচনা করলাম। অ্যাসাইনমেন্ট আজকের পুরো পাঠের উপরে কুইজ প্রশ্ন। উপন্যাসের উপাদান কয়টি? ঐতিহাসিক উপন্যাস কি? দুটি আঞ্চলিক উপন্যাসের নাম লেখো। প্রবন্ধ কত প্রকার? এবং সর্বশেষ প্রশ্ন, বিষয়বস্তুর প্রাধান্য থাকে কোন ধরনের প্রবন্ধে? ছোট প্রশ্ন, সামাজিক উপন্যাস সম্পর্কে সংক্ষেপে লেখো। খ, কাব্যধর্মী উপন্যাসের বৈশিষ্ট্য তুলে ধরো। তন্ময় প্রবন্ধ সম্পর্কে সংক্ষেপে লেখো। বড় প্রশ্ন, উপন্যাস কাকে বলে? বিভিন্ন প্রকার উপন্যাসের পরিচয় দাও। তন্ময় প্রবন্ধ ও মন্ময় প্রবন্ধের মধ্যে পার্থক্য আলোচনা করো। ধন্যবাদ সবাইকে।